ব্যাংককের এই গোপন কক্ষে যে ফুটেজ ধরা পড়েছে তা যেন সেই কথার জীবন্ত প্রমাণ। শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট, গেম ওভার। তার নির্বাসনের দিনগুলো এখন শুধু সময়ের অপেক্ষা, আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। এই সাক্ষাতের মধ্য দিয়ে ভারত দ্বিতীয় দফা পরাজয় স্বীকার করল। প্রথম পরাজয় ছিল তাদের 5ই আগস্ট। 5ই আগস্ট হঠাৎ করে বাংলাদেশ হাতছাড়া। এই বাংলাদেশের উপর ভারতের যেই কর্তৃত্ব আর কোনো দেশের উপরে নেই। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, নরেন্দ্র মোদীর দ্বিতীয় পরাজয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোস্তফা ফিরোজ ভাই, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দর্শক, নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু চুপসে গেছে, কিন্তু সাইডলাইনের কোনো চ্যানেল কোনো মিডিয়া বেশ এটা নানাভাবে পর্যালোচনা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে এখানে ভারতের বিশাল বিজয় হয়েছে। কি বিজয় হয়েছে? যে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশি হিন্দুদের নির্যাতন চলবে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত একেবারেই লজ্জার খাতিরে, মুখ রক্ষার খাতিরে তিনি দেখা দিয়েছেন, কিন্তু তিনি আন্তরিক ছিলেন না। সেই হিসেবে তারা আবার বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে, যেমন ট্রাম্পের সঙ্গে, নেতানিয়াহুর সঙ্গে, বা এই যে সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে যে আলিঙ্গন, করমর্দন এবং হাস্যোজ্জ্বল অভিব্যক্তি, সেগুলো ধরে, এবং পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে তার যে করমর্দন, তার ছবি দিয়ে তুলনা করছে যে এখানে কোনো নিতান্তই একটা ফর্মালিটিস, এখানে কোনো আন্তরিকতা নেই, এখানে জাস্ট হচ্ছে একটা কূটনৈতিক শিষ্টাচার। সেটা রক্ষা করেছেন নরেন্দ্র মোদী, এর বেশি কিছু না। এবং বাংলাদেশের যেসব দাবি, সীমান্ত হত্যা বন্ধ করা, শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এগুলি প্রশ্নই ওঠে না, এগুলি কোনোটাই মানা হবে না। এবং এটা দিয়ে তারা নরেন্দ্র মোদীর বিশাল একটা বিজয় হয়েছে এটা বোঝানোর চেষ্টা করছে। এটা হলো খুচরা কিছু মিডিয়াগুলো, কিন্তু দেখেন আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, ওদের মেইন যে স্ট্রিম, তারা কিন্তু চুপসে গেছে। কেন চুপসে গেছে? কয়েকটা কারণে। এই সাক্ষাতের মধ্য দিয়ে ভারত দ্বিতীয় দফা পরাজয় স্বীকার করলো। প্রথম পরাজয় ছিল তাদের 5ই আগস্ট। 5ই আগস্ট হঠাৎ করে বাংলাদেশ হাতছাড়া। এই বাংলাদেশের উপর ভারতের যেই কর্তৃত্ব আর কোনো দেশের উপরে নেই। ভুটান তো মোটামুটি কন্ট্রোল করে চীন, নেপাল, শ্রীলঙ্কা, অন্য কোনো দেশে এরকম মাতবরি চলে না। একমাত্র চলতো শেখ হাসিনার শাসনামলের বাংলাদেশের উপর। সেই বাংলাদেশ হাতছাড়া। আপনি বোঝেন, আপনি প্রতিদিন ডিম পরোটা দিয়ে সকালে নাস্তা করতে অভ্যস্ত, হঠাৎ করে আপনার ডিম পরোটার বদলে আপনারে দিয়ে দিল খিচুড়ি, আপনার ভাল লাগবে? অথবা আপনার যদি প্রতিদিন আপনার সকালে খিচুড়ি খাওয়ার অভ্যাস থাকে, হঠাৎ করে ওটার বদলে রুটি আর সবজি দিল, ভাল লাগবে? ভালো লাগবে না। তো ইন্ডিয়ার অবস্থাটা কি? সে বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করত। বাংলাদেশের যে একটা শুধুমাত্র স্বাধীনতা ছিল, কিন্তু এটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে কি কোনো পার্থক্য ছিল? কোনো পার্থক্য ছিল না। শেখ হাসিনা ছুতা নাতা, এই খেলা দেখতে, তারপরে ওই অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠান দৌড় মেরে যেত। তো একটা দেশের সরকার প্রধান যখন কি বারবার দৌড়াই যায়, আর ওই আব্দুল মোমেনের মতন পররাষ্ট্রমন্ত্রীরা যখন বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, আবার বলে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে, এটা আমি বলে এসেছি, এই ধরনের কথাবার্তা যারা বলে, এবং জয়শঙ্কর এসে যখন নাকি তার অপমানজনক কথাবার্তা বলে যে উনি কি বলছেন ওনার কাছে জিজ্ঞাসা করেন, তো কোনো মান সম্মান ছিল না। তো এইরকম একটা পুতুল খেলতো প্রতিদিন, একটা যার পুতুল খেলার সময় হঠাৎ করে পুতুল নাই, তো বাংলাদেশ হঠাৎ করে নাই 5ই আগস্ট। এটা কত বড় ধাক্কা, কত বড় পরাজয়। এবং তার পরপরই চীন ঢুকতেছে, পাকিস্তান ঢুকতেছে বাংলাদেশে, নীরবে তাদেরকে দেখতে হচ্ছে। এত বড় সীমান্ত বেষ্টিত একটা দেশ, তারা নীরবে দেখতে হচ্ছে। এইটা তাদের কি পরাজয় না? বড় পরাজয় গেল। তারপরে 8 মাসের মাথায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হলো, অথবা তারা নিজেরাই বুঝলাম অ্যাকসেপ্ট করলো, বা বাংলাদেশ সেখানে গেল।
কিন্তু সাক্ষাৎ তো হইল। যখন কি করমর্দনটা করলো, আলোচনাটা করলো নরেন্দ্র মোদী কার সঙ্গে? তার সঙ্গে যাকে 8 মাস স্বীকৃতি দেয়নি। বলতে গেলে ওই টেলিফোনে একটু আলাপ, শুভেচ্ছা, দেখেন নববর্ষের শুভেচ্ছা 26 দিন পরে নববর্ষের শুভেচ্ছা দেয়। তার মানে নতুন বছরের শুভেচ্ছা দিতে তার 26-27 দিন তার সময় লাগছে, তারপর নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে, তারপরে অবশ্য আস্তে আস্তে দিচ্ছে। তার মানে কি, সে গিলতে পারতেছে না, তার মানে গলা দিয়ে ভাত ঢুকতেছে না পেটে, এখানে আটকায় যাচ্ছে, এখানে আটকায় যাচ্ছে, নানা জায়গায় আটকায় যাচ্ছে। এত বড় একটা পরাজয় আপনি বোঝেন তো। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি দিতে হলো। এই আমিডামি নির্বাচনের পর শেখ হাসিনাকে একেবারে মানে রেজাল্ট বোধহয় মানে পুরোপুরি শেষ হয়নি, হাজির হয়ে গেল হাই কমিশনার, যে অভিনন্দন জানাইল। প্রথম সফর ভারতে, মানে তুমি চাকরি পাইছো, আসো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও বাংলাদেশে, আমার পক্ষ থেকে তুমি বাংলাদেশের শাসন করবা। তো দৌড়ে গেল। সেই বাংলাদেশ নাই, সেই বাংলাদেশের শেখ হাসিনার বদলে নরেন্দ্র মোদী মিটিং করলো কার সাথে? সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। স্বীকৃতি তো হয়ে গেল। কিসের নির্বাচিত সরকার? এর আগে বলছে না যে বাংলাদেশের নির্বাচন হবার পর নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। তার মানে ইউনূস তুমি যাও, ইউনূসের চেহারা আমরা দেখতে চাই না। ইউনূস যতদিন থাকবে ততদিন আমরা দেখা সাক্ষাৎ করবো না। ওই মিনিমাম লেভেলে পররাষ্ট্র সচিব যাবে, পররাষ্ট্রমন্ত্রী হয়তো যাবে। এখনো দেখেন পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আসে নাই, সচিব আসছে বাংলাদেশে সর্বোচ্চ। বিমস্টেকে এমন একটা ফাটা বাসে পড়লো, সেখানে যে আমসালা দুটি গেল, স্বীকৃতি দিতে হলো। কি কথা শুনতে হলো? তার সবচেয়ে বড় পুতুল শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলল তোমার হাতের পুতুলকে বাংলাদেশে নিয়ে আসো, সে অন্যায় করছে, তার শাস্তি দেব। নরেন্দ্র মোদী যারা নিয়ে খেলে, সেই পুতুল হাসিনাকে ফেরত চাইল ডক্টর মোহাম্মদ ইউনূস মুখের উপরে। নরেন্দ্র মোদীর পরাজয়ের সংখ্যা কয়টা হলো? 5ই আগস্ট পরাজয় হলো, তার সাথে সাক্ষাৎ করতে বাধ্য হইল, দ্বিতীয় পরাজয় হলো। শেখ হাসিনাকে ফেরত চাইলো, তৃতীয় পরাজয় হলো। আর কিছু লাগে? আর কি দরকার? ডক্টর ইউনূসের কাজ শেষ। ব্যাংককের এই গোপন কক্ষে যে ফুটেজ ধরা পড়েছে তা যেন সেই কথার জীবন্ত প্রমাণ। শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট, গেম ওভার। তার নির্বাসনের দিনগুলো এখন শুধু সময়ের অপেক্ষা, আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। এই রাতে একটি নতুন জোটের জন্ম হচ্ছে, আর পুরনো মিত্রতার সমাধি তৈরি হচ্ছে। ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোদি ও ইউনূসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয়, এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে লিখেছেন, মোদি ডক্টর ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন, তার কাজের প্রশংসা করেছেন, কিন্তু আলোচনার একটি মুহূর্ত সবাইকে চমকে দিয়েছে। মোদি বলেছেন, শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। ভারত এটি পছন্দ করেনি। আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি। এই কথা শুধু একটি মন্তব্য নয়, এটি একটি ঘোষণা। হাসিনা আর আওয়ামী লীগ যে ভেবেছিল ভারত তাদের পক্ষে চিরকাল থাকবে, সেই ভ্রম ভেঙে গেছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই বৈঠক যেন সেই কথার জীবন্ত প্রমাণ। মোদি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। শেখ হাসিনার শাসনামলে ডক্টর ইউনূসের প্রতি যে আচরণ করা হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার দাগ। গ্রামীণ ব্যাংক থেকে তাকে জোর করে সরিয়ে দেওয়া, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার কাজকে হেয় করার চেষ্টা, এসব ছিল হাসিনার ক্ষমতার অহংকার। কিন্তু বৈঠকে যখন ডক্টর ইউনূস এই প্রতারণার কথা তুলে ধরেন, মোদির প্রতিক্রিয়া ছিল তীক্ষ্ণ। শফিকুল আলম লিখেছেন, মোদি হাসিনার আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এমনকি প্রেস সচিবের পোস্টে একটি ভবিষ্যৎবাণীও রয়েছে, হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে।
আমরা একদিন শতাব্দীর সেরা বিচার দেখব। এই কথার পেছনে রয়েছে একটি ইঙ্গিতপূর্ণ স্পষ্ট বার্তা। ভারত আর হাসিনার পাশে নেই। নির্বাচনে থাকা এই নেত্রীর জন্য সময় যেন শেষ হয়ে এসেছে। আওয়ামী লীগের শেখ হাসিনাকে নিয়ে দেখা ক্ষমতার সমস্ত আশা কার্যত ধুলোয় মিশে গেছে। মোদি ইউনুস বৈঠক এবং হাসিনার বিপক্ষে যায় এমন মন্তব্য ভারতের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, হাসিনা এখন আর ভারতের জন্য ফলদায়ক নয়। ইউনুস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে তারা চলতে চায়। যদি কোনো বোঝাপড়া হয় ভবিষ্যতে, ভারত তাদের স্বার্থে হাসিনাকে ইউনুসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না। আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই। মোদি বৈঠকে বারবার বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়। এটি একটি কৌশলগত পদক্ষেপ। অতীতে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত তার অবস্থান বদলাচ্ছে। ডক্টর ইউনুসও বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, ন্যায়, সমতা আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই বৈঠকের মাধ্যমে ভারত যেন ডক্টর ইউনুসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে। একদিন যিনি হাসিনার রোষের শিকার হয়েছিলেন, আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে সম্মান পাচ্ছেন। এটি শুধু তার ব্যক্তিগত জয় নয়, বাংলাদেশের জনগণের জয়। হাসিনার আমলে ডক্টর ইউনুসের উপর যে অত্যাচার হয়েছে তা বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে। গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরানো, তার বিরুদ্ধে মামলার পাহাড়, এসব ছিল ক্ষমতার দম্ভ। কিন্তু আজ যখন তিনি দেশের নেতৃত্বে, ভারত তার পাশে দাঁড়িয়েছে। মোদির এই সমর্থন অতীতের ক্ষতের প্রতিশোধ আর ভবিষ্যতের জন্য একটি নতুন পথ। হাসিনার জন্য ভারত এখন শুধু একজন অতিথি পরিচারক। তাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নেবে, কিন্তু ক্ষমতায় ফিরিয়ে আনার কোনো আশা নেই। ব্যাংককের সেই গোপন কক্ষে আলো নিভে গেছে। দরজা বন্ধ হয়েছে, কিন্তু বাইরে একটি ঝড় উঠেছে। দূরে নির্বাসনে থাকা শেখ হাসিনার সামনে যখন এই ফুটেজগুলো পৌঁছেছিল, তখন তার মনে কি ঝড় বয়ে গেছে? একদিন যে ভারত তার ক্ষমতার ভিত ছিল, আজ সেই ভারত ডক্টর ইউনুসের হাত ধরেছে। তার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। রাজনীতির এই থ্রিলারে তার জন্য শেষ বার্তা, হাসিনা, তোমার খেলা শেষ। কিন্তু এই গল্প হাসিনার জন্য কি এতটুকুতেই থামছে? ঢাকার রাজপথ স্বৈরাচারের শতাব্দীর শেষ বিচার দেখার অপেক্ষায়। দরজার ওপারে অন্ধকার গাঢ় হচ্ছে। বাইরে একটি ছায়া নড়ে উঠল। শেখ হাসিনা ভারতের কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মরসে পড়েছেন। শুধু কি তার প্রধানমন্ত্রিত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে, নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে? সময়ের গর্ভে লুকিয়ে আছে উত্তর। কিন্তু একটা কথা স্পষ্ট, বিমস্টেক সম্মেলনের সেই জাদুকরী রাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে। ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো নতুন নেতার যুগ শুরু হয়েছে। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। ভারতে শেখ হাসিনা আছে, এটি কিন্তু ভারতের জন্য এখন গলার কাটা হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে তারা গিলতেও পারতেছে না, আবার উকলিও ফেলতে পারতেছে না। শেখ হাসিনাকে এখন তারা কি করবেন? দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে লিখতে পারেন আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।